সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনে থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং বীর মুক্তিযোদ্ধা সোহেল আহমেদের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি ঢাকার বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে শিল্পী সালাউদ্দিন আহমেদের একক চিত্রকলা প্রদর্শনী আরবান সাইট। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 3 ডিসেম্বর পর্যন্ত। মহাখালী নিউ ডিওচেসের গ্যালারি কসমসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন ধারাবাহিক নাটক লাভ অ্যান্ড কোং। তুমি গাড়ি ডাকো, যাও। গাড়ি তো ঢাকাই যাবে বাবু, কিন্তু আমার মাথায় যে আইডিয়াটা আসছে সেটা একটু শুনবা তো প্লিজ। কি আইডিয়া বলো? রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। তুই ওদের টিনের চালে ইট মারবি? মারমু। আচ্ছা, মাইনসের বাড়িতে রাইতের বেলা ইট কেন মারে এটা বোঝো না? স্বামীর আজকে একটা মেকানিক মেয়েকে বাড়িতে নিয়ে এসে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ওভাবে বলছো কেন? মেকানিক হলে কি হবে, সেও তো মানুষ নাকি? ওনারা দুজন মেকানিক শব্দটা যেভাবে বলছিলেন আমার আসলে নিজেরই শুনতে ভালো লাগছিল না। মেকানিককে মেকানিক বলবেন না তো তাহলে কি বলবেন বলেন? রাত 9টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। কেন বাবা, কোনো জরুরি কথা? যাই হোক, ওই লালনের ব্যাপারে তোর সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। লালনের ব্যাপারে আবার কি? না, ওই যে ঘটনাটা ঘটলো ওই বিষয়ে আর কি, যে আমি আর বৌমা মিলে মানে তোর কাছ থেকে আসল ঘটনাটা জেনে নিয়ে তারপর লালনকে ধরতাম। ওই জন্যে। আসল ঘটনা মানে? আমার একটু সন্দেহ হচ্ছে, বুঝলি। ও তো বলছে যে রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে ও কোথাও মারপিট করে এসছে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, বিজয়ের মাস ডিসেম্বর। বিজয় মাসের প্রথম সন্ধ্যায় আমাদের আজকের আয়োজনে আমন্ত্রিত হয়ে এসেছেন 1971 সালের তরুণ মুক্তিযোদ্ধা সোহেল আহমেদ। যুদ্ধে সেই স্মৃতিময় দিনগুলি সম্পর্কে জানতে চলুন কথা বলি এই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। 1971 সালে আপনি ছিলেন তরুণ একজন মুক্তিযোদ্ধা, 17 বছরের একজন যুবক যিনি ঢাকা কলেজে পড়াশোনা করতেন। তো সেই সময়টাকে একজন তরুণের চোখে কিভাবে দেখেছিলেন? 17 বছর বয়সে যখন মুক্তিযুদ্ধে যাই, আমি ভারতে যখন ট্রেনিংয়ে যাই তখন যেটা দেখেছি সেটা হলো যে সবাই বাসা থেকে পালিয়ে এসছে বাবা মাকে না বলে, এবং কোনো বাবা মাই প্রস্তুত ছিলেন না ছেলেকে যুদ্ধে পাঠাবেন। কিন্তু আমরা দুই ভাই আমরা যুদ্ধে গেছি বাবা মার দোয়া নিয়ে, বাবা মা সালাম করে, এবং ওনারা আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছেন।
আমার বাবা মার দুটো সন্তান, দুটো ছেলে, ওনারা দুটো ছেলেকে যুদ্ধে পাঠিয়েছেন, সেটা চিন্তা করে আমি খুব গর্বিত মনে করি। খুব ছোট করে যদি ওই সময়টা কথা বলতে চাই যে তখন কেমন ছিল, একটা যে কোনো পাকিস্তানি সোলজার যে কোনো সময় রাস্তায় যে কোনো গাড়ি থেকে যে কোনো লোককে সন্দেহবশত টেনে বের করে এনে গুলি করে মেরে ফেলতে পারে, সেটার জন্য তাকে কোনো জবাবদিহি করতে হবে না। এই হচ্ছে এটা সার্বিক পরিস্থিতি ৭১-এর। সেই পরিস্থিতির মাঝখানে আমরা যুদ্ধে গেছি এবং আমরা যুদ্ধ থেকে আমরা যখন ট্রেনিং নিয়ে আমরা ১৫০ জন ফিরে আসলাম। মানিক ভাইয়ের নেতৃত্বে একটা কোম্পানি আসলো, সেখানে ছোট ছোট কিছু প্লাটুনে ভাগ করা ছিল। আমাদের একটা প্লাটুন ছিল যেটা আমার কমান্ডার ছিলেন শাহাবুদ্দিন আহমেদ, এখন যিনি খুব প্যারিসে থাকেন, খুব নামকরা চিত্রকর। তো আমরা ঢাকা শহরের পাশেই বসিলা এবং আটি এইসব গ্রামে আমরা ঘাঁটি গাড়ি এবং সেখানে আমাদের ক্যাম্প করা হয় এবং সেখান থেকে আমরা যুদ্ধ করেছি। আচ্ছা, তো যেটা বলছিলেন কথা প্রসঙ্গে যে বাবা মার আগ্রহে যুদ্ধে যাওয়া হয়েছিল, কিন্তু অনুপ্রেরণা কোত্থেকে পেয়েছিলেন যে এরকম একটি সময়ে, তরুণ সময়ে, যে সময়টা অন্যরকম অনেক কিছু করার ইচ্ছে থাকে, সেই সময়টা যুদ্ধে যাওয়ার ইচ্ছাটা কিভাবে তৈরি হয়েছিল? অনুপ্রেরণা যদি বলো তো অনুপ্রেরণা ঠিক না, এটা হলো মানে পিঠ থেকে যাওয়া, পিছনে পিঠ থেকে যাওয়া, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা। আমি বলি তোমাকে ছোট একটা ঘটনা। আমাদের ক্যাম্পের ওখান থেকে গ্রাম থেকে মিরপুরের যে একটা ব্রিজ ছিল, তখন একটা লোহার ব্রিজ ছিল, এখন সেটা নেই। সেই লোহার ব্রিজের ভিতরে নানা ধরনের কিলিং টিলিং হতো। সেই ব্রিজের কাছাকাছি চরে পাকিস্তানি মিলিশিয়া, আর্মি এবং রাজাকাররা মিলে তারা নৌকা থামিয়ে থামিয়ে লুট করতো। তো সেই ভয়ে সেই নৌকাগুলো যায় না, আটকে রইল আমাদের ক্যাম্পের পাশে। শত শত নৌকা আটকে গেছে। রাত্রিবেলা গভীর রাত হলে তারা চুপি চুপি যায়। সেইভাবে করে যখন আমরা দেখলাম যে অবস্থা খুবই খারাপ, মানে নদী প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, বললাম কিছু একটা করতে হবে। তো আমি শাহাবুদ্দিন এবং আমরা বেশ কিছু মুক্তিযোদ্ধা আমরা একটা নৌকা নিয়ে ওদের কাছে গেছি, একদম রেডি হয় মেশিন গান নিয়ে আর কি। তো ওরা কাছাকাছি আসতেই ওরা মানে নৌকা পাচ্ছিল না, তো উত্তেজিত হয়, কয়েকজন একদম পানিতে, অর্ধেক পানিতে নেমে পড়েছে। ভিতর থেকে আমরা ফায়ার করেছি। ফায়ার করাতেই ৪-৫ জন পড়ে গেছে এবং আরও ৮-১০ জন তারা পালিয়ে যাচ্ছে দেখে আমরা নৌকা থেকে ঝাঁপ দিয়েই আমি যখন ওদের পিছু ধাওয়া করতে যাচ্ছি, তখন হঠাৎ দেখি আমার পাটাকে ধরে ফেলেছে। তো পাটা ধরে ফেলেছে, তাকে দেখি যে একটা মিলিশিয়া, সে পড়ে আছে, আমার গুলি লেগে তার নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, কিন্তু সে আমার পা ধরে মানে সাহায্য চাচ্ছে কিছু একটা আর কি। তো আমি দেখলাম সে যদি আমার পাটা না ছাড়ে আমি সামনে যেতে পারছি না, তাকে আমাকে মারতে হবে। তো আমি তার চোখে এসে আমার চোখের দিকে তাকিয়েছি, আমি চোখে রেখে তার কপালে বন্দুকটা লাগিয়ে আমি একটা গুলি করলাম। তুমি সেই বয়সটার কথা চিন্তা করো, আজকে যখন একটা 17 বছর ছেলেকে দেখি ও লেভেল পাস করেছে, মেট্রিক পাস করেছে, বাবা মা স্কুলে নিয়ে যাচ্ছেন বা কলেজে নিয়ে যাচ্ছেন, আবার বাবা মা নিয়ে আসছেন, খুব আগলে রাখছেন। সেই সময়ে একটা ছেলে সে চোখে রেখে গুলি করছে এবং বিকেলে গিয়ে আমরা চা খেয়েছি, মুড়ি খেয়েছি এবং রাত্রে শান্তিতে ঘুমিয়েছি। সামান্যতম কোনো ধরনের সমস্যা আমাদের হয়নি। একটা ওই বয়সী ছেলেকে যারা এই অবস্থাতে নিয়ে যেতে পেরেছে, আমার কথাটা হচ্ছে সেইখানেই যে আমাদেরকে এই অবস্থায় নিয়ে যেতে পেরেছে, এমন একটা অবস্থায় যেখানে এই বয়সে একটা ছেলে ঠান্ডা মাথায় খুন করতে পারে, মানে কোন অবস্থায় পৌঁছালে একটা জাতির সন্তানেরা এই অবস্থায় যায়, সেটা বিচার করলেই কিন্তু আনসারটা পাওয়া যায়। দেশের টানে, নিজের শেকড়ের টানে শুধুমাত্র এটা করা সম্ভব হয়ে থাকে। সেই সময়টা তো অনেকের সাথে যুদ্ধ করেছিলেন, তাদের গল্প যদি একটু শুনি। আমাদের তো আসলে মেইনলি ছিল আমরা ঢাকা শহরকে ডিস্টেবলাইজ করা। সেখানে আমাদের কাজ ছিল স্কুল কলেজ যাতে না চলে, অফিস আদালত যাতে বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি ট্রান্সফর্মার উড়ানো যায়, ছোটো ছোটো অপারেশন। গেরিলা তো হিট অ্যান্ড রান টাইপের অপারেশন, তো এটা তো সম্মুখ যুদ্ধ না, আমরা সামনাসামনি যুদ্ধ কখনো করিনি, আমরা হিট অ্যান্ড রান করেছি। সেইভাবে তো ঢাকা শহরের আমরা যখন মেলাগড়ে ট্রেনিং নিতে গেছি আগরতলাতে, সেখানে আমরা একটু দেরিতে গেছি। আমি 17 নম্বর প্লাটুনে ছিলাম। ক্র্যাক প্লাটুন যারা তারা 12, 13, 14 এইসব ছিল, সবাইকেই কিন্তু আমরা ভাগ করে নিয়েছিলাম। ঢাকার 4-5টা আমরা ভাগ করে নিয়েছিলাম, এক একজনের এক একটা কোম্পানি এক একটা জায়গায় ভাগ করে নিয়েছিল এবং সবাই সম্মিলিতভাবেই আমরা যুদ্ধ করেছি। অনেকের সাথে যুদ্ধ করেছেন, কিন্তু একটা ট্রেনিং পিরিয়ডও কিন্তু ছিল আপনাদের, সেই সময়টা কেমন ছিল? দেখো, আমি তো মোটামুটি সচ্ছল পরিবারে জন্মেছি, ধানমন্ডিতে বড় হয়েছি। তুমি জানো তখন তো গুলশান বাড়িধারা এসব ছিল না, ধানমন্ডিতে সবচেয়ে অভিজাত এলাকা ছিল। সেখান থেকে মোটামুটি সচ্ছল অবস্থায় পড়েছি, সেখান থেকে আমি গেছি। আমার জন্য একটু বেশি কষ্টের ছিল,
তুমি একটা ছোট্ট ঘটনা বলি তোমাকে, সেটা হচ্ছে যে ট্রেনিংয়ের সময় আমাদের বিদেশ থেকে ড্রাই ফিশ আসতো। সেই ড্রাই ফিশগুলো আস্তে আস্তে মাস 2 লেগে যেত এবং হাজার হাজার পোকা হয়ে যেত সেই ড্রাই ফিশের ভিতরে, এবং আমরা যখন ট্রাক থেকে সেই বস্তাগুলো নামাতাম আমাদের গা বেয়ে পোকা পড়তো এবং আমরা সেই পোকাগুলো বাছার পরে ও রান্না করার পরে উপরে ভেসে উঠতো কিছু পোকা, এবং সেই পোকাটা আমরা চামচ দিয়ে সরিয়ে রুটি দিয়ে সেটা খেয়েছি। তো এইটা হচ্ছে মানে এইরকম একটা কষ্টতে তারপরে ধরো এত রক্ত, এত ত্যাগ মানুষের, এত কিছু এত দেখেছি আমি। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমার জীবনের শ্রেষ্ঠ সময় কোনটা, আমি নির্দ্বিধায় বলবো মুক্তিযুদ্ধ। তুমি যদি বলো আপনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্য কোনটা, আমি নির্দ্বিধায় বলবো যে মুক্তিযুদ্ধ। এত কষ্টের পরে, এত ত্যাগ তিতিক্ষার পরে যখন 71 সালের 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, ঠিক সেই মুহূর্তে অনুভূতিটা কেমন ছিল? আমরা 16ই ডিসেম্বরে আমরা ইয়েতে ঢুকি, ঢাকাতে যখন ঢুকি তখন আমাদের গ্রুপ থেকে প্রথম রেডিও বাংলাদেশের উপরে প্রথম আমরা বাংলাদেশের পতাকা আমরা তুলি, এবং সেখানে আর্মি গুলিতে আমাদের একজন সহযোদ্ধা মারা যায়। এবং আমি ধানমন্ডিতে এসে আমার বাবা মাকে আমি খুঁজে পাইনি, পুরো বাড়িটা একদম খালি পড়ে আছে। এবং সামনের বাসা থেকে আমি শুনলাম যে এর 2 দিন আগে আলবদররা এসে বাড়ি ঘেরা করেছিল, আমার বাবাকে খুঁজেছিল। ওনারা শেষের দিকে একটা ধানমন্ডি 3 নম্বর রোডের একটা রেস্ট হাউসে চলে গিয়েছিলেন। পরে খুঁজে আমি সেই বাসা পাই এবং বহুদিন পরে আমার ফ্যামিলির সাথে দেখা হয়। আমার বোনরা মুক্তিযুদ্ধের সময় অনেক কাজ করেছেন আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য, কাপড় তৈরি করেছেন, সোয়েটার তৈরি করেছেন, টাকা পয়সা জোগাড় করেছেন, ওষুধ জোগাড় করেছেন। আমার মা কাজ করেছিলেন, এবং আমাদের ধানমন্ডির এই বাসাটা একটা মুক্তিযোদ্ধাদের একটা আমরা আর্মস রাখতাম সেখানে এসে আমরা জমায়েত হতাম, এবং সেই বাড়িটা এখনও আছে, যদিও 2তলার জায়গায় 4তলা হয়েছে, বাট বাড়িটা এখনও আছে। তো 16ই ডিসেম্বর আমার মনে হয় বাঙালি জাতির শ্রেষ্ঠ দিন। আমার মনে হয় না 1000 বছরেও বাঙালির জীবনে আরেকটা 16ই ডিসেম্বর আসবে, এটার কোনো তুলনা হয় না। সেই সময়টা যাদের সাথে আপনারা যুদ্ধ করেছিলেন অনেকে হয়তো শহর থেকে গিয়েছে, কিন্তু বেশিরভাগ তো সেই সময় গ্রাম থেকে এসেছিল যোদ্ধারা, তাদের সম্পর্কে কিছু বলা যায়? সেটাই, যেমন ধরো ধানমন্ডি আবাসিক এলাকা আমি যেটা বললাম, আমাদের হাতে গোনা ছেলেরা, উচ্চবিত্ত থেকে যারা গেছে হাতে গোনা কিছু ছেলে, এবং আমার আত্মীয়স্বজনের ভিতরে যারা একটু সচ্ছল ছিলেন আমি খুব একটা খুঁজে পাই না যে মুক্তিযুদ্ধ গেছে। আমি ট্রেনিং ক্যাম্পে গিয়ে দেখেছি 90 থেকে 95% মানুষ সেই শ্রমিকের ছেলে, সেই কৃষকের ছেলে, সাধারণ মানুষের ছেলে। আজকে তোমরা যারা আমাদেরকে টিভিতে ডাকছো, ইন্টারভিউ নিচ্ছ, পত্রিকাতে যাদের নাম আসছে সবাই কিন্তু সেই শহরের সেই মুক্তিযোদ্ধারা, গ্রামের মুক্তিযোদ্ধাদের কিন্তু আমরা খুঁজে পাই না, খুঁজে রাখে না। আমি কালকে গল্প করছিলাম যে এখন ওই যে টিপু সুলতান দেখে আমাদের ছেলেমেয়েরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, তাদের সাহসের জন্য ভরে ওঠে। কিন্তু সে 71 সালে গ্রামে গ্রামে কত হাজার হাজার টিপু সুলতানের জন্ম হয়েছিল সেই খবর কিন্তু আমরা রাখি না। এখনো সময় আছে, আমার মনে হয় এখনো সময় আছে, কারণ আমার মনে হচ্ছে আর 10 বছরের ম্যাক্সিমাম 15 বছরের ভিতরে আর মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না। এখনো সময় আছে, ডেকে ওদের কাছ থেকে ওদের স্মৃতিটাকে সংরক্ষণ করার খুব প্রয়োজন আছে। এবং এই স্মৃতিগুলো সংরক্ষণ করতে গেলে সবথেকে মূল যে দায়িত্ব সেটা কিন্তু নতুন প্রজন্ম। তাই নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধা সম্পর্কে আসলে কতটুকু জানে? আমি নতুন প্রজন্মকে দোষ দিই না। রবীন্দ্রনাথের একটা কথা আছে, সেটা হচ্ছে যে কার নিন্দা করো তুমি, মাথা নত করো, এ তোমার আমার পাপ। আজকে নতুন প্রজন্ম যে ইতিহাস সম্পর্কে জানে না, এটার জন্য তারা দায়ী না, দায়ী আমরা যারা মুক্তিযুদ্ধের বড়াই করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলি, আমরা জানাতে ব্যর্থ হয়েছি বলি তারা জানে না। সেটাই খুব দুঃখজনক, এবং ধীরে ধীরে এটা একটু কাটছে, হয়তো আগামীতে আরও কাটবে। কিন্তু মুক্তিযুদ্ধ হারিয়ে গেলে আর মুক্তিযুদ্ধ পাওয়া যাবে না। আর 10 বছর পরে, 12 বছর, 15 বছর পরে মুক্তিযুদ্ধ হারিয়ে যাবে, তখন ইন্টারভিউতে নিতে চাইলেও আপনারা আর কাউকে পাবেন না। এখনো সময় আছে। অবশ্যই সবারই সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করে যাওয়া উচিত। আচ্ছা, সেই সময়টা যুদ্ধ করেছিলেন অনেক ত্যাগ-তিতিক্ষা নিয়ে, তো সেই জায়গাটা থেকে যুদ্ধের পরবর্তী সময় আপনারা যেইভাবে দেশটাকে দেখতে চেয়েছিলেন, বর্তমান সময় কি কতটুকু আসলে সেটা স্পর্শ করা গিয়েছে? যেভাবে দেখতে চেয়েছিলাম সেভাবে দেখতে পাইনি, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা আশাবাদী, এবং যে দেশের জন্য যুদ্ধ করেছি সেই দেশে আমি কখনো ছেড়ে যাইনি। আমার বন্ধু বান্ধব সবাই বিদেশে গিয়ে সেটেল করেছে, আমি বহুবার বিদেশে গিয়েছি, কিন্তু কখনো মনে হচ্ছে যে ভাবিনি যে দেশ ছেড়ে থাকবো, বা যে দেশের জন্য যুদ্ধ করেছি আমি সেই দেশেই থাকবো, সেখানেই আমি সেটেল করেছি। এবং আমি প্রচণ্ড আশাবাদী, এক সময় না এক সময় আমরা সেই জায়গায় পৌঁছাবো। সেই প্রত্যাশাটা কেমন? ওই প্রত্যাশার কথা যদি একটু শুনি। প্রত্যাশা তো বড় প্রত্যাশা। আমরা যুদ্ধের সময়
তখন বয়স কম ছিল, অ্যাডভেঞ্চারিজম ছিল, অত ভাবিনি কোনো কিছু, সে ভাবার সেই ক্ষমতা ছিল না। কিন্তু তারপরে তো সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমরা ধরে রাখবো, সেটাই আমরা আশা করতে পারি। এবং বার্ট্রান্ড রাসেল একটা কথা আছে, ইফ ইউ ফরগেট দি পাস্ট ইউ আর লাইবল টু রিপিট ইট। অর্থাৎ তুমি যদি অতীতকে ভুলে যাও, অতীতের পুনরাবৃত্তির জন্য তুমি দায়ী হবা। অতএব অতীতকে ভোলা যাবে না, অতীতকে ভুললে বর্তমান আর থাকে না। সেই শেকড়কে আমাদের ধরে রাখতে জানতে হবে, অতীতকে ধরে রাখতে জানতে হবে। অবশ্যই। অনেক ভালো লাগলো কথা বলতে, চমৎকার কিছু না জানা কথা শুনলাম। বর্তমান সময় তরুণ প্রজন্মকে বা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান। আমি তরুণ প্রজন্মকে বলবো যে ইতিহাসকে জানো, ওই যেটা বলছিলাম যে অতীতকে ভুলে যাও না, অতীতকে ভুললে অতীতের পুনরাবৃত্তি হবে। অতএব এখন অগাধ ইন্টারনেটের ভিতরে প্রচুর ম্যাটেরিয়ালস, প্রচুর ইতিহাস, যে কোনো কিছু জানতে চাইলে তোমরা জানতে পারবা, সেটাকে জানার চেষ্টা করো। সেই বীরগাথা, বাংলার ঘরে ঘরে হাজার হাজার টিপু সুলতানের জন্ম হয়েছিল, তাদেরকে খোঁজ করো, তাদেরকে খুঁজে বের করো। আমার সময় বেশি নেই, এরা হারিয়ে যাবে। একজন বীর মুক্তিযোদ্ধাকে আজকে আমাদের আয়োজনে পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, NTV BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, NTVতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।